আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে শক্তি। আজকে এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের আজকে প্রথম পাঠ নিয়ে আমরা আলোচনা করব। এর আগে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায় যদি তোমাদের করা হয়ে থাকে তাহলে এই অধ্যায়টা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই দ্বিতীয় অধ্যায়ের কিছু কিছু টপিকের আলোচনা আছে, যার কারণে এই অধ্যায় করার আগে দ্বিতীয় অধ্যায় যদি করা থাকে সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে শক্তি। এই অধ্যায়ে আমরা কি কি শিখব বা এই অধ্যায়ে কি কি আলোচনা করা হবে? এই অধ্যায়ে আলোচনা করা হবে হচ্ছে কাজ ও শক্তি নিয়ে, বিভব শক্তির ধারণা নিয়ে, গতিশক্তির ধারণা নিয়ে, ভর ও শক্তির সম্পর্ক নিয়ে এবং সবশেষে ক্ষমতার ধারণা নিয়ে। মূলত এই 5টা টপিক নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা আছে। তবে আজকে আমরা আলোচনা করব কাজ ও শক্তি নিয়ে। ঠিক আছে? আচ্ছা, কাজ ও শক্তি কি জিনিস, কাজ কি জিনিস, শক্তি কি জিনিস, এই দুটো কি একই জিনিস নাকি আলাদা জিনিস, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা ইতোপূর্বে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা কিন্তু বল নিয়ে কিছুটা আলোচনা করে এসেছি, যে বল কি জিনিস বা বলের জন্য কি কি হতে পারে। ঠিক আছে? এই অধ্যায় বা কাজ বা শক্তি টপিকটাতে কিন্তু আমাদের বলের একটু ধারণা প্রয়োজন, বা বল নিয়ে আমাদের কিছু আলোচনা আছে। ঠিক আছে? এটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। আচ্ছা, এখানে কি বলেছে, কাজ ও শক্তির মধ্যে আমরা সবাই দেখেছি বল প্রয়োগ করে একটি বস্তুকে ঠেলে সরিয়ে নেওয়া যায়। মানে কি আমি কিন্তু বলেছিলাম যে আমরা যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, তাহলে হয় সেটা সামনে যাবে বা না হয় আমার দিকে টেনে আনবো। মানে এই যে ধাক্কা দেওয়া বা টেনে আনা যে কাজটা আমরা করছি, এটাকে আমরা বল বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, বল প্রদানের ফলে কি হয়? বল প্রদানের ফলে হচ্ছে বেগের পরিবর্তন হয়, বা বেগের পরিবর্তন হওয়ার কারণে ওই গতিশীল বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি হয়, হয় ত্বরণের সৃষ্টি হয়, না হলে মন্দনের সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি, এই যে আমরা বল প্রয়োগ করে একটি বস্তুকে ঠেলে সরিয়ে নেওয়া যায়, কতটুকু বল প্রয়োগ করে কতটুকু সরানো হয়েছে তার উপর নির্ভর করে কতটুকু কাজ করা হয়েছে। মানে আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করে ওটা কতটুকু সরে গেছে, বল প্রয়োগ করার কারণে আমি কতটুকু বল প্রয়োগ করলাম, আর ওই অতটুকু বল প্রয়োগ করার কারণে ওই বস্তুটা কতটুকু সরে গেল, এই যে সরে যাওয়ার পরিমাণটা বা এই যে সরে গেল বা আমি যে একটা বল প্রয়োগ করলাম, এই বিষয়গুলোর উপরই আসলে কাজটা নির্ভর করে। আচ্ছা, কাজ শব্দটি আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কথাবার্তার সময় ব্যবহার করে থাকি। আমরা বলে থাকি যে ও এই কাজ করতে গেছে, আমরা অন্যান্য সময় বলি চাকরিকে আমরা কাজ বলে থাকি, বা বিভিন্ন কথাবার্তা আমরা বলে থাকি যে ও এই কাজ করছে বা ওকে এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে। কিন্তু বিজ্ঞানের বিষয় বা বিজ্ঞানের ভাষায় কাজের একটা নির্দিষ্ট অর্থ আছে, কাজের একটা আলাদা অর্থ আছে। ঠিক আছে? আমরা যে চাকরিকে যে কাজ বলে থাকি, বিজ্ঞানের ভাষায় কিন্তু ওই চাকরিকে কাজ বলা হয় না। ঠিক আছে? বিজ্ঞানের ভাষায় কাজের একটা আলাদা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। এই যে এখানে দেখো, এখানে উল্লেখ করা আছে যে বিজ্ঞানের ভাষায় কাজের শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। বল প্রয়োগ করে, এই দেখো, বল প্রয়োগ করে যদি বলের দিকে একটা বস্তুকে ঠেলে নেওয়া যায় শুধু, তাহলে ধরে নেওয়া হয় যে কাজ করা হয়েছে। অর্থাৎ কি? অর্থাৎ আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার কারণে ওই বস্তুর একটা অবস্থানের পরিবর্তন হলো, হয় ওই বস্তুটা সরে গেল, না হয় ওই বস্তুটা আমার দিকে সরে আসলো। মানে বস্তুটার অবস্থানের পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন হয় আমার বল প্রয়োগ করার কারণে, তখনই আমরা তাকে কাজ বলতে পারবো, অন্যথায় কিন্তু আমরা কাজ বলতে পারবো না। কারণ আমি একটা বস্তুকে ধাক্কা দিলাম, কিন্তু ওই বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হলো না, ওই বস্তুটা যেখানে ছিল ওখানেই আছে, তাহলে কিন্তু আমি তাকে কাজ বলতে পারবো না। যেমন ধরো, আমি যদি সারাদিন ধরে আমাদের বাসাবাড়ির যে দেয়াল আছে, আমি সারাদিন ধরে আমার বাসাবাড়ির দেয়ালকে আমি ধাক্কা দিলাম, কিন্তু ওই দেওয়ালের তো কোনো সরণ ঘটলো না, বা ওই দেওয়ালের তো কোনো অবস্থানের পরিবর্তন হলো না। কিন্তু কি, আমি তো বল ঠিকই প্রয়োগ করেছি, কিন্তু ওই বস্তুটার বা ওই দেয়ালটার অবস্থানের পরিবর্তন না হওয়ার কারণে আমি কিন্তু বলতে পারবো না যে আমি যতক্ষণ ধরে দেয়ালটাকে ধাক্কা দিলাম আমি একটা কাজ করেছি। আমি কিন্তু এই কথা বলতে পারবো না। কেন? কারণ দেওয়ালের কোনো সরণ হয়নি। কাজের জন্য আমাদেরকে যেমন একটা বল প্রয়োগ করতে হবে, তেমনি কিন্তু আমাকে ওই যে বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, ওই বস্তুরও কিন্তু একটা নির্দিষ্ট সরণ থাকতে হবে, অন্যথায় আমি কিন্তু ওইটাকে কাজ বলতে পারবো না। আচ্ছা, এখানে আরো কি বলেছে, মনে করো তুমি একটি ইট ধাক্কা দিয়ে 5 মিটার দূরে সরিয়ে নিয়েছো, তোমার বন্ধু সেই একই ইট একই পরিমাণ ধাক্কা দিয়ে 10 মিটার দূরে সরিয়ে নিয়েছে। দুজনেই একই পরিমাণ বল প্রয়োগ করেছো, কিন্তু দুজনেই ইট সরিয়েছো ভিন্ন ভিন্ন দূরত্বে, কাজেই দুজনের কাজ হয়েছে দুরকম। কারণ কি? কারণ আমার এখানে বলের মান একই,
আমি এখানে কিন্তু বলের মান একই, আমিও যেমন বল প্রয়োগ করেছি আমার বন্ধুও একই বল প্রয়োগ করেছে। আমি কিন্তু গত অধ্যায়ে পড়ে এসেছিলাম হচ্ছে, গত অধ্যায়ে আমরা বলের সাধারণত বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে, মানে বল পরিমাপ করা হয়েছে নিউটন এককের মাধ্যমে। ধরো আমি বললাম হচ্ছে আমি একটা ইটের উপর 5 নিউটন বল প্রয়োগ করেছি, আমার বন্ধু যে আছে সেও 5 নিউটন বল প্রয়োগ করেছে, কিন্তু তাদের ক্ষেত্রে সরণটা ভিন্ন ভিন্ন হয়েছে। আমি যখন বল প্রয়োগ করেছি তখন ওই ইটটা 5 মিটার সরে গিয়েছে, আর আমার বন্ধু যখন বল প্রয়োগ করেছে তখন 10 মিটার সরে গিয়েছে। তার মানে কি 5 আর 10 সরণের দুটো পার্থক্য আছে না, একটা সরণ হয়েছে 5 মিটার আর একটা সরণ হয়েছে 10 মিটার। তার মানে কি অবশ্যই সরণের মধ্যে পার্থক্য আছে। এই সরণের পার্থক্য থাকার কারণে বল একই হলেও এই সরণের পার্থক্য থাকার কারণে আমি বলবো যে আমি যেই কাজ করেছি আমার বন্ধু কিন্তু তার থেকে ভিন্ন কাজ করেছে, ঠিক আছে। কারণ কি, কারণ বল একই হলে আমাদের তো সরণের মান ভিন্ন। আমার ক্ষেত্রে যে সরণের মানটা 5 ছিল, আমার বন্ধুর ক্ষেত্রে তো ওই সরণের মানটা 10 হয়ে গিয়েছে, যার কারণে আমি বলবো যে আমাদের ক্ষেত্রে দুজনের কাজটা দুরকম হয়েছে, বা আমাদের দুজনের কাজের পরিমাণটা দুরকম হয়েছে, ঠিক আছে। একইভাবে দুজনেই যদি ধাক্কা দিয়ে ইটটিকে সমান দূরত্বে সরাতে কিন্তু সরানোর জন্য ভিন্ন পরিমাণ বল প্রয়োগ করতে, তাহলেও কিন্তু কাজের পরিমাণ ভিন্ন হতো। অর্থাৎ কি, এখানে আমাদেরকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমি যদি একই রকম বল প্রয়োগ করলেও যদি সরণ ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে যেমন কাজের পার্থক্য ঘটবে, তেমনি একইভাবে যদি সরণ একই হয় কিন্তু বলের মান যদি ভিন্ন ভিন্ন হয়, যে আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম কিন্তু আমার বন্ধু 20 নিউটন বল প্রয়োগ করেছে, তার মানে কি বলের পরিমাণ ভিন্ন, কিন্তু দুজনই বল প্রয়োগ করার কারণে ওই ইটটা 10 মিটার সরণ হয়েছে, দুজনের জন্যই সরণটা সেম, কিন্তু কি ওই বলের যে ভিন্নতা আছে এই বলের ভিন্নতার জন্য কিন্তু কাজের পরিমাণটা ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ বলের ভিন্নতার জন্য যেমন কাজের পরিমাণটা ভিন্ন হবে, তেমনি যদি সরণেরও ভিন্নতা থাকে তাহলেও কিন্তু কাজের পরিমাণটা ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, অন্যভাবে বলা যায় কাজের পরিমাণ বের করার জন্য বল এবং সরণ এই দুটি রাশি প্রয়োজন। আচ্ছা, এতক্ষণ যে আমরা আলোচনা করেছি কাজের জন্য, আমরা কিন্তু দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে বল, একটা হচ্ছে সরণ। প্রথম ক্ষেত্রে আমরা বলেছি যদি সরণ ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে যেমন বলের ভিন্নতা থাকে, সেক্ষেত্রে যেমন কাজের ভিন্নতা থাকে, তেমনি যদি বল ভিন্ন ভিন্ন হয় তাহলেও কিন্তু কাজের ভিন্নতা থাকে। তার মানে কি, কাজ হচ্ছে কিন্তু এখানে সরণ আর বল এই দুইটা রাশি নিয়ে আমরা বারবার কথা বলছি, এজন্য আমরা বলতে পারি যে কাজের জন্য বা কাজ পরিমাণ করার জন্য বা কাজ পরিমাপের জন্য বল এবং সরণ এই দুইটা রাশির প্রয়োজন। আচ্ছা, প্রথমত একটি বস্তুতে বল প্রয়োগ করতে হবে এবং সেই বল প্রয়োগ করে বস্তুটির সরণ ঘটতে হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে আমি একটা বস্তুকে বল প্রয়োগ করব, শুধু বল প্রয়োগ করলেই হবে না, আমাকে অবশ্যই ওই বস্তুটার সরণ ঘটেছে কিনা সেটাও আমাকে নিশ্চিত হতে হবে, ঠিক আছে, তবে আমি কোনো একটা ফলাফলে যেতে পারবো। আচ্ছা, এখানে কি বলেছে, অর্থাৎ গাণিতিকভাবে বলা যায় বল ও সরণের গুণফলই হচ্ছে কাজ। অর্থাৎ আমি যখন বল আর সরণের মানটাকে যখন আমি গুণ করব, এই গুণ করার ফলে যে একটা রেজাল্ট আসবে এই রেজাল্টটাকে আমি কাজের পরিমাণ বলবো। দেখো এখানে সূত্র দিয়ে দিয়েছি যে কাজ ইকুয়ালস টু বল গুণ বলের দিক বরাবর সরণ, বল গুণ বলের দিক বরাবর সরণ। অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি বল যদি সরণটা যদি ওই দিকে হয় তাহলে হচ্ছে কাজ হবে, ঠিক আছে, তাহলেই হচ্ছে কাজ হবে। আমি ধাক্কা দিলাম বলের, আমি যে কোনো একটা বস্তুকে ধাক্কা দিলাম, যদি বস্তুর সরণটা যদি আমি যেদিকে ধাক্কা দিচ্ছি ওই দিকে হয় তখন আমরা তাকে সরণ বলবো, ঠিক আছে। আচ্ছা, এই যেটা হলো কাজ হচ্ছে বল এবং বলের দিক বরাবর সরণ, বা গাণিতিকভাবে বলা যায় বল ও সরণের গুণফলই হচ্ছে কাজ। আচ্ছা, আমরা মোটামুটি কাজ নিয়ে আলোচনা করেছি যে কাজ কাকে বলে, কাজ আমরা কিভাবে পরিমাণ করব, আর হচ্ছে কাজের ক্ষেত্রে কি কি রাশি প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা বাংলায় লিখলাম যে কাজ হচ্ছে বল গুণ বলের দিক বরাবর সরণ। এখন কাজের যে সংকেতটা আছে, আমরা জানি যে প্রত্যেকটা বিষয়েরই এক একটা করে সংকেত আছে। যেমন ধরো আমরা দ্বিতীয় অধ্যায় পড়ে এসেছিলাম যে বেগের ক্ষেত্রে আমরা সংকেতটা দিয়েছিলাম ভি, আমরা ত্বরণের ক্ষেত্রে সংকেত দিয়েছিলাম হচ্ছে এ, দূরত্বের ক্ষেত্রে সংকেত দিয়েছিলাম হচ্ছে এস, সময়ের ক্ষেত্রে সংকেত দিয়েছিলাম হচ্ছে টি। তেমনি কাজের ক্ষেত্রেও একটা সংকেত দিয়ে আমরা প্রকাশ করি যে এটা কাজের মান, ঠিক আছে। আমরা কাজটাকে বোঝানোর জন্য আমরা একটা সংকেত ব্যবহার করি যেটার নাম হচ্ছে ডাব্লিউ। কেন? কারণ হচ্ছে কি আমরা জানি কাজের যে ইংলিশ শব্দটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। তো ওয়ার্কের ওই ডাব্লিউ থেকে আমরা কাজটাকে ডাব্লিউ দ্বারা নির্দেশ করি, ঠিক আছে। আর বলের যেটা আছে ওটা তো এফ আছে, আর সরণ যেটা আছে সরণটা তো এস দ্বারা প্রকাশ করা হয়,
ঠিক আছে, সরণটা এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, কাজের একক কি? কাজের একক কি? যেমন বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক মিটার, তারপর হচ্ছে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তেমনি কাজেরও একটা একক আছে, এই কাজের একক হচ্ছে জুল। এই কাজের একক হচ্ছে জুল। কাজের একক হচ্ছে জুল, ঠিক আছে, মানে কাজকে জুল দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন বলকে সরণ দ্বারা গুণ দিব তখন আমরা যে মানটা পাবো ওইটা হবে হচ্ছে তত জুল, মানে আমরা তত জুল কাজ করেছি। ধরো আমরা এই একটা বল এবং একটা সরণের জন্য আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 10 জুল, ঠিক আছে, তখন আমরা বলতে পারবো যে ওই ব্যক্তি দ্বারা কাজের পরিমাণ হচ্ছে 10 জুল, ঠিক আছে। আচ্ছা, একে যে দ্বারা লেখা হয়, জুল একে যে দ্বারা লেখা হয় বলতে কি বোঝাচ্ছে? আমরা যেমন বলের ক্ষেত্রে নিউটন ব্যবহার করেছি, শুধুমাত্র একটা এন ব্যবহার করি, বা হচ্ছে আমরা দূরত্বের ক্ষেত্রে শুধুমাত্র একটা এম ব্যবহার করি মিটার দ্বারা প্রকাশ করার জন্য, যে এই দূরত্বের একক হচ্ছে মিটার, এই মিটারটাকে আমরা সংক্ষেপে যেমন এম দ্বারা প্রকাশ করি, তেমনি এই কাজের ক্ষেত্রে এই জুল যেটা আছে একক, এই জুলকে আমরা সংক্ষেপে যে দ্বারা প্রকাশ করি, এই জুলটাকে আমরা সংক্ষেপে যে দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এটা গেল মূলত কাজ নিয়ে আলোচনা। এখন আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে শক্তি নিয়ে। এখন আমাদের যে আলোচনা সেটা হচ্ছে শক্তি নিয়ে। আচ্ছা, কাজ করতে প্রয়োজন হয় শক্তি। কাজ করতে অবশ্যই শক্তি প্রয়োজন হবে। তুমি যদি একটা কাজ করতে চাও বা ধরো তুমি একটা বস্তুকে ধাক্কা দিতে চাচ্ছ, তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে চাচ্ছ, তোমার ভিতরে অবশ্যই শক্তি থাকতে হবে, না হলে কিন্তু তুমি ওই বস্তুটাকে তুমি কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবে না। যেমন ধরো একটা ছোট বাচ্চা একটা ইটকে যেমন বল প্রয়োগ করবে, আমরা একজন বড় মানুষ কিন্তু ওই ইটকে ওই সমান বল প্রয়োগ করবো না, আমরা অবশ্যই তার থেকে বেশি বল প্রয়োগ করব। কেন? কারণ ওই শিশু থেকে আমাদের শরীরে কিন্তু শক্তিটা বেশি, ওই শিশুর দেহ থেকে আমাদের দেহে শক্তি বেশি, যার কারণে কি হয়, ও ওই ইটটাকে যে পরিমাণ বল প্রয়োগ করতে পারবে আমরা কিন্তু তার থেকে বেশি বল প্রয়োগ করতে পারবো, তাই না? তার মানে কি, অবশ্যই কাজ করতে শক্তির প্রয়োজন হয়, তার মানে আমরা বলতেই পারি কাজ করতে শক্তির প্রয়োজন হয়। ওর কাজ করতে বেশি, ওর শক্তি কম, যার কারণে ওর কাজের পরিমাণটাও কম। এই শিশু বাচ্চাটির শক্তি কম, যার কারণে কাজের পরিমাণটাও কম। আমাদের দেহে শক্তি বেশি, যার কারণে আমাদের কাজের পরিমাণটাও বেশি, তাই না? বিষয়টা তো এমন যে ওই শিশু কোনো একটা ইটকে ঠেলে 1 মিটার নিতে পারলো, আর আমরা ওই ইটটাকে ঠেলে আমরা 10 মিটার নিতে পারলাম। তার মানে কি, আমাদের শক্তি বেশি, যার কারণে আমি ওইটাকে বেশি দূরে ঠেলে দিতে পারছি। শিশুটার শক্তি কম, যার কারণে ও কম দূরে ঠেলতে পারছে। তার মানে কি, শক্তির অবশ্যই প্রয়োজন আছে, কাজ করতে হলে অবশ্যই শক্তির প্রয়োজন আছে। আচ্ছা, আমরা সবাই শক্তি শব্দটির সাথে পরিচিত। দৈনন্দিন কথায় আমাদের শক্তি প্রয়োগ বা বল প্রয়োগ বলতে একই বিষয় বুঝিয়ে থাকি। এই যে আমরা শক্তি বলতে কিন্তু আমরা বল প্রয়োগটাকেও বুঝে থাকি, যে আমরা বলে থাকি যে ওর শক্তি বেশি, মানে ও বল বেশি প্রয়োগ করে। আমরা এই ধরনের একটা কথা বলে থাকি যে ও যত বেশি বল প্রয়োগ করছে তত বেশি শক্তি, মানে আমরা বলটাকে ভুলেই যাই, আমরা বল ব্যবহারই করি না। আমরা বল ব্যবহার না করে আমরা ডিরেক্ট শক্তি ব্যবহার করি, যে ওর শক্তি বেশি মানে ও জোরে মারছে, ওর শক্তি বেশি মানে ও জোরে মেরেছে। বিষয়টা কিন্তু এমন না। শক্তি এবং বল কিন্তু যে একদমই একই বিষয় তা কিন্তু না। শক্তির একটা আলাদা সুনির্দিষ্ট অর্থ আছে, কাজের যেমন একটা আলাদা অর্থ আছে, তেমনি শক্তিরও একটা আলাদা অর্থ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে বিজ্ঞানের ভাষায় কি, বিজ্ঞানের ভাষায় শক্তি শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। বিজ্ঞানের ভাষায় শক্তির কিন্তু একটা সুনির্দিষ্ট অর্থ আছে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই সংজ্ঞাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখানে যেমন আমাদের একটা কাজের সংজ্ঞা ছিল, যে একটু আগে আমাদের যেটা ছিল, এই যে বল প্রয়োগ করে যদি বলের দিকে একটা বস্তুকে ঠেলে, বা যদি বলের দিকে কোনো একটা বস্তুর সরণ ঘটানো যায় তখন আমরা তাকে কাজ বলি। এটা যেমন কাজের একটা সংজ্ঞা ছিল, তেমনি শক্তির সংজ্ঞা হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তেমনি শক্তির সংজ্ঞাটা হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এক ধরনের শক্তি থেকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর ঘটে, এক ধরনের শক্তি থেকে অন্য ধরনের শক্তিতে রূপান্তরিত হতে পারে। বইয়ের ভাষায় একে শক্তির নিত্যতা বলে, বইয়ের ভাষায় একে শক্তির নিত্যতা বলে। আর এক শক্তি থেকে অন্য শক্তিতে বদলে যাওয়াকে শক্তির রূপান্তর বলে, এক শক্তি থেকে অন্য শক্তিতে বদলে যাওয়াকে শক্তির রূপান্তর বলে। এখন এই যে বিষয়টা বললো, 2-3টা লাইন বললো, এই 2-3টা লাইন বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে শক্তির কিন্তু কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। আমরা কিন্তু শক্তিকে তৈরিও করতে পারি না, শক্তিকে আমরা ধ্বংস করতে পারি না, কিন্তু শক্তি কিন্তু একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর ঘটে। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো আমি বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি, বাসা বাড়িতে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ কিন্তু একটা শক্তি।
এই যে বিদ্যুৎটা ব্যবহার করছি, এই বিদ্যুৎটা কিন্তু একটা শক্তি। এই বিদ্যুৎ শক্তি কিন্তু পরবর্তীতে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই বিদ্যুৎ শক্তিটা পরবর্তীতে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার কারণে আমরা পরবর্তীতে আলো পাচ্ছি। আমরা কিন্তু ওই লাইট যখন জ্বালাচ্ছি, আমরা কিন্তু ওই যে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে আমরা কিন্তু আলো পাচ্ছি। আবার যেমন ধরো চুলার কথাই বলতে পারি, ঠিক আছে? চুলার একটা কথা বলতে পারে, যে গ্যাস যেটা ছিল ওটা একটা শক্তি ছিল, গ্যাস থেকে কিন্তু পরবর্তীতে আমরা কি করছি, আগুন জ্বালাচ্ছি। তার মানে কি আমরা কিন্তু তাপ শক্তিতে রূপান্তর করছি। মানে কি আমরা কিন্তু শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস করছি না, আমরা শক্তি শুধুমাত্র রূপান্তর করছি, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে পরিণত করছি, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত করছি। যেমন ধরো আমরা অনেক সময় সোলার প্যানেলের কথা তো আমরা সবাই শুনে আসছি, সোলার প্যানেল যেটা আমাদের বাসা বাড়িতে ছাদে লাগানো হয় সূর্যের আলোর জন্য। কারণ সোলার প্যানেলের কাজ কি? সোলার প্যানেলের কাজ হচ্ছে এই যে সূর্য থেকে যে আলোটা আসে, সূর্য থেকে যে আলোটা আসে মানে কি সূর্য যে আলোক রশ্মিটা আসতেছে, মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে আলোক শক্তি। সূর্য যে আলোক শক্তি আছে, এই আলোক শক্তিটাকে রূপান্তর করা, রূপান্তর করে কিসে পরিণত করছে, বিদ্যুৎ শক্তিতে পরিণত করছে। ওই বিদ্যুৎটা যখন আমরা ব্যবহার করছি তখন আমরা বিদ্যুৎটাকে আবার আলোক শক্তিতে রূপান্তরিত করছি। মানে কি শক্তির কিন্তু এক একটার পর একটা রূপান্তর ঘটছে, শক্তির কিন্তু কোনো সৃষ্টিও ঘটছে না, শক্তির কোনো ধ্বংসও ঘটছে না, শক্তির শুধুমাত্র রূপান্তর ঘটছে, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শক্তির রূপান্তর। আর এই যে শক্তিটাকে যে আমরা ধ্বংসও করতে পারছি না, সৃষ্টিও করতে পারছি না, এই বিষয়টাকে বলা হয় হচ্ছে শক্তির নিত্যতা। এই বিষয়টাকে বলা হয় হচ্ছে শক্তির নিত্যতা। আচ্ছা, আর হ্যাঁ, আরেকটা কথা বলতে পারি যে পৃথিবীর সৃষ্টির সময় যে শক্তি ছিল এখনো কিন্তু সেই পরিমাণ শক্তি আছে, এখনো কিন্তু সেই পরিমাণ শক্তি আছে, কিন্তু শক্তির রূপান্তর ঘটার কারণে আমরা ওই একই শক্তির পরিমাণ কমছে, একই শক্তির পরিমাণ কমছে। যেমন প্রাকৃতিক গ্যাস থেকে আমরা যে রাসায়নিক শক্তি পাচ্ছি, এই রাসায়নিক শক্তির পরিমাণ কমছে কেন? কারণ এই রাসায়নিক শক্তিটা অন্যান্য শক্তিতে বেশি রূপান্তরিত হয়ে যাচ্ছে, যার কারণে এই শক্তির পরিমাণটা কমছে। কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে পৃথিবীতে শক্তির পরিমাণ কমে গেছে। হতে পারে কোনো একটা নির্দিষ্ট শক্তির পরিমাণ কমছে, এটা আমরা বলতে পারবো, কিন্তু আমরা বলতে পারবো না যে সকল শক্তির পরিমাণ কমছে বা আমরা প্রতিদিন নতুন নতুন শক্তি তৈরি করছি, এই কথা আমরা কখনোই বলতে পারবো না। আমরা শুধুমাত্র বলতে পারবো যে শক্তির রূপান্তর ঘটছে বা শক্তির নিত্যতা আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে একটু আগে তোমাদের বল প্রয়োগ করে একটি ইট সরিয়ে কাজ করার কথা বলা হয়েছে, এই কাজের সামর্থ্য এসেছে তোমার হাত থেকে। অর্থাৎ আমি যে ইটটা সরালাম, এই ইটটা তো আমি আমার হাতের মাধ্যমে সরালাম, নাকি মাথা দিয়ে তো আমি ধাক্কা দিইনি ইটটাকে, আমি অবশ্যই আমার হাতের মাধ্যমে ইটটাকে আমি সরিয়েছি। তার মানে কি এই শক্তিটা আমি দিয়েছি কিভাবে? আমার হাতের মাধ্যমে। এই যে শক্তির প্রয়োগটা ঘটেছে, এই শক্তির প্রয়োগটা ঘটেছে হচ্ছে আমার হাতের মাধ্যমে। আচ্ছা, তোমার হাতে এই শক্তি এসেছে তোমার দেহে সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে, তোমার দেহের রাসায়নিক শক্তি এসেছে তোমার খাবার থেকে। মানে কি এই যে রূপান্তরটা বোঝানো হচ্ছে, আমি এতক্ষণ যে রূপান্তরটা বোঝালাম এরকমই আরেকটা রূপান্তর এখানে বোঝানো হয়েছে, যে আমি যে ধাক্কা দিলাম, আমি যে ইটের উপর ধাক্কা দিলাম, এই ধাক্কা দেওয়ার জন্য আমার যে শক্তিটা প্রয়োজন হয়েছে, এই শক্তিটা এসেছে হাত থেকে। আর হাতের মধ্যে এই শক্তিটা কোথা থেকে আসছে? হাতের থেকে এই শক্তিটা আসছে হচ্ছে আমার দেহ থেকে। আমার দেহে এই শক্তিটা কিভাবে আসছে? আমি যে খাবার খাই, আমি যে শাকসবজি মাছ মাংস খাবার খাচ্ছি, এই খাবারগুলো থেকে কিন্তু আমার দেহে শক্তি উৎপন্ন হচ্ছে। এই খাবারগুলো থেকে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আবার এই খাবার হিসেবে তুমি যে ভাত বা রুটি খাচ্ছ, মানে এই খাবার হিসেবে আমি যে ভাত বা রুটি খেয়ে থাকি, সেটি এসেছে ধান গাছ কিংবা গম গাছ থেকে। আমরা জানি ধান গাছ থেকে আমরা ধান পাই, ধান থেকে পরবর্তীতে চাল হয়, চাল থেকে ভাত হয়। ঠিক আছে, তার মানে কি আমরা যে ভাত বা রুটি আছে সেগুলো ধান গাছ থেকে বা গম গাছ থেকে আসছে। আচ্ছা, মাংস হলে এসেছে হাঁস মুরগি কিংবা গরু ছাগলের মতো কোনো প্রাণী থেকে। আচ্ছা, প্রাণীরাও বড় হয়েছে ঘাস পাতা ও বিচালি খেয়ে। আচ্ছা, ঘাস পাতা কিংবা অন্যান্য গাছের শক্তি এসেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোনটি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে সূর্যালোককে ব্যবহার করে বা সূর্যের আলোকে ব্যবহার করে গাছ যে নিজের খাদ্য নিজে তৈরি করে, এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়ার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আচ্ছা, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন হয় আলো, সেটি আসে হচ্ছে সূর্য থেকে। সূর্য তার এই শক্তি পেয়ে থাকে ক্রমাগত চলমান ফিউশন নামের নিউক্লিয় বিক্রিয়া থেকে। নিউক্লিয় বিক্রিয়া কি? হাইড্রোজেন এবং যে হিলিয়াম গ্যাসের মাধ্যমে একটা বিক্রিয়া ঘটে। সূর্যের মধ্যে সবসময় এক ধরনের বিক্রিয়া ঘটে, যে বিক্রিয়ার মাধ্যমে সূর্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এটা কিন্তু প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে, আচ্ছা, ফিউশন নামে নিউক্লিয় বিক্রিয়া থেকে। এভাবে এক শক্তি থেকে অন্য শক্তি রূপান্তর হতেই থাকে। মানে কি এখানে যেমন একটা রূপান্তর বলা আছে, যে সম্পূর্ণ শক্তির একটা রূপান্তর বলা আছে, তার মানে কি এরকম কিন্তু সকল ক্ষেত্রেই কিন্তু রূপান্তর ঘটছে।
এখানে এরকম যে শুধুমাত্র একটা বিষয়ের ক্ষেত্রে রূপান্তর ঘটছে বিষয়টা কিন্তু তা না, এরকম পৃথিবীতে সকল ক্ষেত্রেই কিন্তু রূপান্তরটা ঘটছে। এই জন্য বলা হয় শক্তির কোনো ধ্বংস বা মৃত্যু নেই, শক্তির শুধুমাত্র রূপান্তর আছে। আচ্ছা, শক্তি যেহেতু কাজেরই পরিমাণ তাই এর এককও জুল। কারণ আমরা কি বলে থাকি, আমি বলেছিলাম না একটু আগে, শক্তির যে সংজ্ঞাটা ছিল যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। তার মানে কি কাজ আর শক্তি মোটামুটি কাছাকাছি জিনিস বা কিছুটা একটা আরেকটার পরিপূরকের মতন, তাই না? তেমন এই জন্য বলা হয় যে শক্তি যেহেতু কাজেরই পরিমাণ তাই এর এককও জুল, মানে দুইটারই একক সেম। আচ্ছা, এরপর আমাদের কি বলেছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে যে এতক্ষণ যা বললাম যে সূর্যালোক থেকে গাছে শক্তি আসছে, গাছ নিজের খাদ্য তৈরি করার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়েছে, ওই শক্তি আমরা পরবর্তীতে খাদ্য হিসেবে গ্রহণ করার কারণে আমাদের দেহে আসছে, মানে শক্তির রূপান্তরটা এখানে চিত্র আকারে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে, আচ্ছা এরপর আমাদের আজকের মতন টপিকে আমাদের আর কোনো কিছু আলোচনা করা নেই। এখানে চিত্র অনুযায়ী যেগুলো বলা আছে যে চিত্র যা শক্তির রূপান্তরটা দেখানো হয়েছে। আর এর আগের টপিকে আমরা কিন্তু কাজ নিয়ে আলোচনা করেছি যে কাজ কি, কাজ হচ্ছে সরণ এবং হচ্ছে আমার এই প্রযুক্ত বলের গুণফল। আমি যে বলটা প্রয়োগ করব এবং বল প্রয়োগের দিকে যদি কাজ বস্তুটার সরণ ঘটে তখন কিন্তু আমরা তাকে কাজ বলি। ঠিক আছে, তখন আমরা তাকে কাজ বলি। আর কাজ করার সামর্থ্যকে বলা হয় হচ্ছে শক্তি, কাজ করার সামর্থ্যকে বলা হয় হচ্ছে শক্তি। কাজের একক যেমন জুল, শক্তির একক তেমন জুল। কাজকে প্রকাশ করা হয় হচ্ছে ডাব্লিউ দ্বারা, আর সূত্রটা হবে হচ্ছে বা সমীকরণটা হবে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। এখানে ডাব্লিউ হচ্ছে কাজ, এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ। ঠিক আছে, আজকের মূলত আমাদের আলোচ্য বিষয় এইটুকু। কাজ এবং শক্তি বলতে কি বুঝায়, আমরা কাজ কিভাবে নির্ণয় করব বা আমরা কাজ কিভাবে করছি, এর উপর হচ্ছে আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো যে বিভব শক্তি কাকে বলে, বিভব শক্তির সমীকরণটা কি, বা বিভব শক্তি আমাদের কি কি কাজে লাগে, বা বিভব শক্তিকে আমরা কোনো কাজে লাগাচ্ছি কিনা আদৌ, এই বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।